আসসালামু আলাইকুম। চিরাগ প্রোডাকশনের পক্ষ থেকে আজ আমি AKM মাহতাব হোসেন আপনাদের কাছে নিয়ে এলাম আমাদের অডিও সিরিজ গল্পে অল্পে। আজকের গল্প ভুতুড়ে ফোন, ডেড ওক ইন এ ডার্ক উডস। অ্যালফ্রেড হিচককের একটি গল্প যেটির বঙ্গানুবাদ আজ আমি আপনাদের পড়ে শোনাব। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই বিনীত আশা এবং নিবেদন রেখে শুরু করছি আজকের গল্প। আজ সপ্তাহখানেক ধরেই প্রায় প্রতিদিনই ঠিক 11টার সময় জনের কাছে একজন অজ্ঞাত ব্যক্তি ফোন দেন। তার পরিচয় জানতে চাইলে সে একজন হিতৈষী প্রতিবেশী বলে পরিচয় দেয়। আজও ঠিক রাত 11টায় তার ফোন এলো। জন ঠিক করেছিলেন ফোন যতই বাজুক তিনি রিসিভার তুলবেন না। কিন্তু ফোন বেজে ওঠার সাথে সাথেই তিনি এমনভাবে তার দিকে এগিয়ে গেলেন যেন কেউ তাকে জোর করে সেদিকে টেনে নিয়ে যাচ্ছে। রিসিভার তুলে তিনি হ্যালো বলতে অপর প্রান্ত থেকে জবাব এলো, আপনি কি মিস্টার জন? হ্যাঁ, আমি মিস্টার জন কথা বলছি। এবার বলুন আপনি কি বলতে চান? আমি আপনার স্ত্রী গ্রেসের সম্বন্ধে কিছু বলতে চাই। আহ, রোজই তো বলছেন কিছু বলতে চেয়ে কিন্তু কিচ্ছু বলছেন না। তা এত ভনিতা না করে কি যা বলার সেটা স্পষ্ট করে বলবেন কি? আহা, এত রাখছেন কেন? আচ্ছা, আপনি গতকাল রাতে বাড়ি ফিরেছিলেন? হ্যাঁ, ফিরেছিলাম। কিন্তু তাতে কি হয়েছে? হয়েছে মশাই। এদিনই তো আপনার স্ত্রীর প্রেমিক আপনার বাড়িতে গিয়েছিল। কি আবল তাবল বকছেন? কে আপনি? আমি তো কতবার বলেছি যে আমি আপনার একজন প্রতিবেশী। আচ্ছা বেশ, আপনি যখন এই খবরটা দিলেন তখন নিশ্চয়ই আপনি সেই লোকটার নামও জানেন। দয়া করে তার নামটা বলবেন। আমি অত্যন্ত দুঃখিত যে তার নামটা বলতে পারছি না। তবে আমি সেই লোকটার গোপন অভিসার রোজই আমার ফ্ল্যাটে বসে দেখতে পাই। একটু সতর্ক হলে আপনিও তাকে দেখতে পারবেন। আর সে সাধারণত যেদিন আপনি অফিস থেকে ফিরতে দেরি করেন সেদিনই আপনার ফ্ল্যাটে যায়, আর আপনি বাড়িতে ফেরার আগেই চলে যায়। এই কথা বলে অপর প্রান্তে ফোনটি ছেড়ে দিলেন। আর জনের মাথায় চিন্তার জট পাকালো। যতই সে ওই বিষয় নিয়ে চিন্তা করতে লাগলো ততই তার মাথাটা উত্তপ্ত হয়ে উঠল। কিন্তু বিয়ের পর থেকে আজ পর্যন্ত এমন কোনো ঘটনার কথা তার মনে পড়ল না যাতে তিনি তার স্ত্রী গ্রেসকে নিয়ে সন্দেহ করতে পারেন। মিস্টার জনের সাধারণত বৃহস্পতি ও শনিবার অফিসে বেশ কাজ থাকে, তাই বাড়িতে ফিরতেও বেশ দেরি হয়। তিনি তাই তার স্ত্রীকে ফোন করে সেটি জানিয়েও দেন। এবার তিনি ঠিক করলেন শনিবার যেমন করেই হোক একটু আগে অফিস থেকে বের হতে হবে এবং যথারীতি দেরি হবে বলেই স্ত্রীকে জানিয়ে দিবেন। সেই মতো ব্যবস্থা করে গ্রেসকে ফোন করে তিনি রাত 8টার ভিতর অফিস থেকে বেরিয়ে যান এবং বাড়ির সামনের একটি ত্রিকোণ পার্কে গাড়িটা পার্ক করে তার ভিতর বসে নিজের ফ্ল্যাটের উপর দৃষ্টি রাখতে রাখেন। দৃষ্টি রাখতে রাখতে প্রায় ঘন্টা খানেক গাড়ির ভিতর বসে থেকেও এতক্ষণ কাউকে ঢুকতে বা বের হতে না দেখে স্ত্রীর প্রতি অপরের কথা অনুযায়ী সন্দেহ করার জন্য নিজেকে ধিক্কার জানালেন জন। তারপর অন্যদিনের চেয়ে 1 ঘন্টা আগেই নিজের ফ্ল্যাটে ঢুকে পড়লেন। দেখলেন তার স্ত্রী গ্রেস টিভি দেখছে। স্বামীকে তাড়াতাড়ি ফিরতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, এই কি, এত তাড়াতাড়ি এলে যে? শরীর খারাপ হয়নি তো? না না, তেমন কিছু নয়, আজ একটু তাড়াতাড়ি হয়ে গেল। মিসেস গ্রেস আর কথা না বাড়িয়ে খাবার রাঁধতে রান্নাঘরে চলে গেলেন। এরপর খেলে বিশ্রাম করতে যাবেন এমন সময় ঠিক 11টায় আবার ফোন বেজে উঠল। মিস্টার জন ফোন ধরতে চাইলে মিসেস গ্রেস তাকে বাধা দিলেন এবং বললেন, তোমার শরীর ভালো না, তুমি বিশ্রাম নাও, আমি দেখছি। এই কথা বলে মিসেস গ্রেস ফোন তুলে বললেন, হ্যালো, হ্যালো, আমি মিসেস গ্রেস বলছি।
অপর প্রান্ত থেকে কোনো সাড়া না পেয়ে গ্রেস ফোন রেখে শয্যায় ফিরে গিয়ে বলল, জানো জন, প্রায় রোজই এরকম সময় একটা ফোন আসে, আর আমি তা রিসিভ করলেই কানেকশন কেটে দেয়। "উম, বোধ হয় কোনো দুষ্ট লোক দুষ্টুমি করে এরকম করে।" হতে পারে। আর কথা না বাড়িয়ে মিসেস গ্রেস শয্যা গ্রহণ করেন এবং ঘুমিয়ে পড়েন। মিস্টার জনের চোখে কিন্তু ঘুম নেই। রাত 11:30টায় আবার ফোন বেজে ওঠে। জন সেটা রিসিভ করতেই অপর প্রান্তে সেই অপরিচিত লোকটির কণ্ঠ ভেসে আসে, "আজ আপনি 1 ঘন্টা আগে এসেছেন?" "এসেছি, তাতে হয়েছেটা কি? রাত দুপুরে একটা কথা বলতেই ফোন করলেন। আচ্ছা, আপনার লজ্জা ঘেন্না বলে কিছু নেই? আপনি কি মানুষ না জানোয়ার?" বিপরীত দিকের কণ্ঠে কিন্তু কোনরূপ রাগের প্রকাশ ঘটল না। সে শান্ত স্বরেই বলল, "আজ আপনি যে কাপুরুষটাকে ধরার জন্য পার্কের কোণে 1 ঘন্টা অপেক্ষা করছিলেন, কিন্তু দুঃখের বিষয় আজ সন্ধ্যায় সে আরেক বান্ধবীর বাড়িতে বেরোতে গিয়েছিল। তবে আমার দৃঢ় বিশ্বাস, তাকে ধরবার জন্য যদি আপনি আপনার প্রচেষ্টা অব্যাহত রাখেন, তবে সে হাতে নাতে ধরা পড়তে বাধ্য। আর যখন তাকে ধরবেন, তখন আপনার এই অচেনা বন্ধুর প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবেন।" এ কথা শুনে মিস্টার জনের রাগটা অনেকটাই প্রশমিত হলো। তিনি বললেন, "আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার ফ্ল্যাটের খুব কাছাকাছি থাকেন। এবার দয়া করে আপনার ফ্ল্যাটের ঠিকানাটা দেবেন কি?" "সময় হলেই দেব। এত অধৈর্য হবেন না। আচ্ছা, গুড নাইট।" অপর প্রান্তে ফোনটা রেখে দিলেন। রিসিভার রেখে দিয়ে জন এসে জানালার কাছে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখল, যদি কোনো ফ্ল্যাটে আলো জ্বলতে দেখা যায়, তবে ভাববেন যে ব্যক্তি ফোন করেছে সে ওই ফ্ল্যাটেরই অধিকারী। কিন্তু না, তেমন কোনো ফ্ল্যাটে তিনি আলো দেখলেন না। বাধ্য হয়েই তিনি আবার শয্যায় ফিরে গেলেন আর মনে মনে ঠিক করলেন, এই ভুতুড়ে ফোন যার কাছ থেকে আসছে, তাকে যদি সামনাসামনি পান, তাকে উপযুক্ত শাস্তি দেবেন। দেখতে দেখতে আরেকটি বৃহস্পতিবার এসে পড়ল। আজও জনের হাতে প্রচুর কাজ ছিল, কিন্তু তিনি কাজে কোনো মন বসাতে না পেরে গাড়ি নিয়ে 2 ঘন্টা আগেই অফিস থেকে বেরিয়ে পড়লেন আর ঠিক করলেন সেদিনের মতো বাড়ির অদূরে গাড়ির মধ্যে বসে নিজের ফ্ল্যাটের দিকে নজর রাখবেন। ঠিক করলেন আজকেই শেষ দেখা দেখবেন, আর যদি আজকে সন্দেহজনক কোনো কিছু দেখতে না পান, তবে আর ওই ফোনও ধরবেন না আর মনের মাঝে চিন্তাটিকেও স্থান দিবেন না। ঘণ্টাখানেক বসে থাকার পর তার ফ্ল্যাটের বারান্দায় একটি পুরুষের ছায়া দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে তার মনের সন্দেহের দানা ঘনীভূত হতে থাকে। এইবার ওই ছায়ামূর্তিটি ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে এলো, আর তা দেখে জন ধৈর্য না রাখতে পেরে রিভলভারটি বের করে ট্রিগারে হাত রাখলেন। ভৌতিক টেলিফোনের খবর যে ভুয়ো নয়, সেই বিষয়ে তার ধারণা দৃঢ় হলো, আর এই ধারণা হতে রাগে তার শরীর চলতে থাকে। এই শয়তানটাই তাহলে তার অবর্তমানে ওই ফ্ল্যাটে রোজ আসে, বাছাধনের অদৃশ্যের সজনী। বাড়ির বাইরে পা রাখতেই ছায়ামূর্তির চেহারা লাইট পোস্টের আলোতে জনের কাছে স্পষ্ট হয়ে ওঠে। আরে, এ তো দেখছি আমার প্রতিবেশী বন্ধু জর্জ। জর্জের এই কাজ! বন্ধু হয়ে বন্ধু সর্বনাশ করেছে। ওর মতো বিশ্বাসঘাতক তাহলে আর দুটি নেই। ও আমার সঙ্গে এবং ওর স্ত্রী রবার্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। ওকে হত্যা করা ছাড়া আর কোনো পথ দেখছি না। নির্লিপ্ত জর্জ আপন মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় অন্ধকারের মধ্যে কে যেন জর্জ বলে ডেকে উঠল, কিন্তু কাউকে কোথাও দেখতে না পেয়ে তিনি আবার চলতে শুরু করলেন। এবার আবারও উচ্চস্বরে কে যেন তাকে ডাকলো, জর্জ, জর্জ! ওই ডাকের শব্দ লক্ষ্য করে সামান্য এগিয়ে যেতেই তিনি জনের গাড়িটি দেখতে পান। আরো কাছে এগিয়ে এসে গাড়ির ভিতর জনকে বসে থাকতে দেখে বেশ অবাকও হন। কাছে এগিয়ে আন্তরিকতার সুরে সে বললেন, এ কি জন? জন রুশ?
তুমি এখানে বসে আছো? জন রুশ সে কথার কোনো জবাব না দিয়ে বলল, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, তোমার সঙ্গে কথা আছে। জর্জ এবার বেশ অবাক হয়। শান্ত স্বরে সে জিজ্ঞেস করে, তুমি ঘরে যাবে না? কোথায় যাব তা জিজ্ঞেস না করে যা বলছি করো। এত রাতে কোথায় যাবে? তুমি কি আজ বেশি মাত্রায় চড়িয়েছ? দেখো, কি করেছি আর কি করব তা তোমার ভাববার প্রয়োজন নেই। এখন আমি যা বলছি তা না শুনলে বেশ বিপদে পড়বে তুমি। এই বলে জন তার হাতের ছোট্ট রিভলভারটি বের করে জর্জের দিকে টিক করল। জর্জ বেগতিক দেখে গাড়িতে চড়তে বাধ্য হয়। হুম হুম, ওখানে নয়, ড্রাইভার সিটে বসো। জর্জ কথা না বাড়িয়ে ড্রাইভারের সিটে গিয়ে বসলো। জিজ্ঞেস করলো, এখন কোথায় যাব? যেদিকে খুশি। জর্জ অবাক হয়ে বলল, আমার তো এখন বাড়িতে যেতে ইচ্ছে করছে, তবে কি আমি ও সেদিকে চালাবো? তোমার বাড়ি আমার বাড়ি ছাড়া যে কোনো দিকে তুমি গাড়ি ছোটাতে পারো। জর্জ আর বিন্দুমাত্র বিরক্তি না করে গাড়ি চালিয়ে দেয়। দেখতে পায় চকচকে ওই ছোট্ট যন্ত্রটি তার কানের পাশে থেকে রেখেছে জন। জন যে কেন এমন করছে, তাকে নিয়ে কি করতে চায়, তার মাথা মুন্ডু কিছুই সে বোধগম্য হলো না। গাড়ির গতিবেগ জনের নির্দেশে বাড়াতে বাধ্য হয় জর্জ। ক্রমে তাদের গাড়িটি শহরের আলোকিত পরিবেশ ছেড়ে নির্জন অরণ্যে প্রবেশ করে। জর্জ তখন ভীত সন্ত্রস্ত কণ্ঠে জনকে জিজ্ঞেস করে, জন, আমরা তো নির্জন মনের রাস্তায় এসেছি, এখন কোথায় যাব? বেশ, আর যেতে হবে না, এবার গাড়িটাকে পার্ক করে গাড়ি থেকে নেমে এসো। এই জঙ্গলে নেমে কোথায় যাব? হুম হুম, কোনো প্রশ্ন নয়, যা বলছি তাই করো। রিভলভারের নির্দেশে জর্জ চলতে চলতে একটি ওক বৃক্ষের তলে এসে দাঁড়ায়। গাছে তার পিঠ ঠেকে যায়। মরিয়া হয়ে জর্জ জিজ্ঞেস করে, জন, তুমি কি করতে নিয়ে এসেছো আমাকে? আমি তোমার কৃতকর্মের জন্য সাজা দিতে চাই। তুমি কি আমাকে মারতে চাও? ঠিক ধরেছ বন্ধু। কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? সেটা নিজের মনকে জিজ্ঞেস করো, তবে তার সময় তুমি আর বেশি পাবে না। জন, তুমি আমায় মেরো না। কাতর কাকুতি ফুটে ওঠে জর্জের কণ্ঠে, কিন্তু সেই মিনতি জনের হৃদয়কে স্পর্শ করে না। দুবার রিভলভারের গুলির আওয়াজে তার আওয়াজ চিরতরে স্তব্ধ হয়ে যায়। জর্জকে ওক গাছের তলায় চিরতরে শুয়ে রেখে মনের আনন্দে একটি গানের সুর ভাসতে ভাসতে জন তার ফ্ল্যাটে প্রবেশ করে। জনের ঘরে তখনও আলো জ্বলছে। দরজা ঠেলে ঘরে ঢুকতেই দেখতে পেলেন ঘরে বসা আছে জর্জের স্ত্রী রবার্ট ও তার স্ত্রী গ্রেস। জর্জকে না দেখে জর্জের স্ত্রী গ্রেস বলল, একটা আইসক্রিম আনতে পাঠিয়েছি, এত দেরি হলো? কোথায় গিয়েছিলে? এই কথা শুনে একটু অবাক হয়ে জন ওদের সামনে আসতেই গ্রেস বলে ওঠে, ও তুমি? আমি তোমাকে জর্জ ভেবেছিলাম। তার কারণ কি? কারণ হলো, কিছু আগে আমাদের আইসক্রিম খাওয়ার শখ মেটাতেই বাইরে আইসক্রিম কিনতে গিয়েছিল, আর আমরা ভেবেছিলাম বোধহয় সেই এসেছে। এই কথা শুনে জনের মাথাটা ঘুরতে থাকে। বুকের মধ্যে একটি কাঁপন শুরু হয়। সে কি করেছে? একটি ভুতুড়ে ফোনের কথা বিশ্বাস করে সে তার প্রাণের বন্ধুকে গুলি করে হত্যা করেছে। জনকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বন্ধুপত্নী রবার্ট কৌতূহলের স্বরে বলল, আপনি কি আপনার বন্ধুর কথা শুনে বসতেও ভুলে গেলেন? তা যখন বসেননি, তখন একটিবার রাস্তার মোড়ে যান না, তাকে পাকড়াও করে আনতে পারেন কিনা? সে যা ভোলা মন, আইসক্রিম কেনার কথা ভুলে হয়তো গল্পে মেতে উঠেছে। জনের তখন বুক চিরে কান্না বেরিয়ে আসছে। তার বন্ধু জর্জ আর কোনোদিন কথা বলবে না। এ কথা সে তার পত্নীকে কি করে বলবে? অতএব সে যে একজন খুনি, এটা যাতে কোনোভাবে প্রকাশ না পায়, সেজন্য সে ঘরের বাইরে পা রাখলো এবং কিছু সময় পায়চারি করে ফিরে এলো। জন যখন একা একা ফিরল এবং বলল,
ধারে কাছে জর্জকে কোথাও দেখা যায়নি। তখন স্বামীর বিপদের আশঙ্কায় রবার্ট কান্নায় ভেঙে পড়ল। রবার্টকে সান্ত্বনা দিতে জন তখন জর্জ যেসব জায়গায় যেতে পারে সেসব জায়গায় ফোন করলো, কিন্তু কিছুতেই জর্জের মৃত্যু সংবাদ রবার্টকে দিতে পারলো না। আর দেবেই বা কি করে? তাহলে সে যে খুনি রূপে চিহ্নিত হবে। রবার্টকে সান্ত্বনা দিতে গ্রেস তাকে তার নিজের বেডরুমে নিয়ে যায়। জন সোফার উপরে বসে সেই ভুতুরে ফোনের অপেক্ষায় থাকে। সারা রাত ফোনের অপেক্ষা থেকেও কোনো ফোন পেল না জন। আর পাবেই বা কি করে? যার কাছ থেকে সে ফোন পেত সেই জর্জকেই তো তিনি চিরদিনের মতো ঘুম পাড়িয়ে এসেছে ওই বৃক্ষের নিচে।